আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। যুক্তরাষ্ট্র কি আবারও এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছে যেখানে সামরিক শক্তি থাকা সত্ত্বেও কৌশলগতভাবে কাঙ্ক্ষিত ফল অর্জন করা কঠিন হয়ে উঠছে? এই প্রশ্নটি নতুন নয়, কিন্তু ইরানকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনা সেটিকে আবার সামনে নিয়ে এসেছে। সামরিক ইতিহাসে বহুবার দেখা গেছে একটি রাষ্ট্র যুদ্ধক্ষেত্রে শক্তিশালী হলেও রাজনৈতিক ফলাফলে দুর্বল হতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বহুগুণ বেশি। তার বিমানবাহী রণতরী, দূরপাল্লার বোমারু বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, স্যাটেলাইট নজরদারি এবং বৈশ্বিক ঘাঁটির নেটওয়ার্ক তাকে এমন অবস্থানে দাঁড় করিয়েছে যেখানে সরাসরি সামরিক সংঘর্ষে প্রতিপক্ষকে দ্রুত চাপে ফেলা সম্ভব। কিন্তু আধুনিক যুদ্ধের বাস্তবতা কেবল ট্যাঙ্ক, বোমা, যুদ্ধবিমান কিংবা ক্ষেপণাস্ত্র দিয়ে নির্ধারিত হয় না, বরং নির্ধারিত হয় রাজনৈতিক ধৈর্য, অর্থনৈতিক সহনশীলতা, জনমত, মিত্রদের অবস্থান, আঞ্চলিক বাস্তবতা এবং প্রতিপক্ষের দীর্ঘমেয়াদী প্রতিরোধ ক্ষমতা দিয়ে। আল জাজিরার বিশ্লেষণ থেকে আরও থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইরানকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব প্রশ্নাতীত হলেও কৌশলগত জটিলতা অত্যন্ত গভীর। কারণ ইরান এমন একটি রাষ্ট্র যার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা মানে শুধু একটি দেশের সামরিক সক্ষমতার মুখোমুখি হওয়া নয়, বরং মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনৈতিক বাস্তবতার মধ্যে প্রবেশ করা। ইরান দীর্ঘদিন ধরেই এমন এক প্রতিরক্ষা নীতি গড়ে তুলেছে যার মূল ভিত্তি হল অসম যুদ্ধ, অর্থাৎ সরাসরি মার্কিন সামরিক শক্তির সঙ্গে সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা না করে এমন সব উপায় ব্যবহার করা যাতে প্রতিপক্ষের খরচ বেড়ে যায়, সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয় এবং দীর্ঘমেয়াদে রাজনৈতিক চাপ তৈরি হয়। এই কারণেই অনেক বিশ্লেষক মনে করেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ হতে পারে, কিন্তু শেষ করা সহজ নয়। ভিয়েতনাম যুদ্ধের অভিজ্ঞতা এখানে আবারও আলোচনায় আসে। সেখানে যুক্তরাষ্ট্র প্রায় প্রতিটি বড় সামরিক সংঘর্ষে কৌশলগতভাবে এগিয়েছিল। তাদের বিমান হামলা, আর্টিলারি, প্রযুক্তিগত সক্ষমতা সবই উত্তর ভিয়েতনামের তুলনায় অনেক শক্তিশালী ছিল। কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধের ফল নির্ধারিত হয়েছিল ওয়াশিংটনের রাজনৈতিক ক্লান্তি এবং আমেরিকান জনমতের পরিবর্তনের মাধ্যমে। যখন প্রতিদিনের যুদ্ধের চিত্র টেলিভিশনে পৌঁছাতে শুরু করল, যখন মৃত সেনাদের সংখ্যা বাড়তে লাগল, তখন যুদ্ধের যৌক্তিকতা প্রশ্নের মুখে পড়ে। যুক্তরাষ্ট্র বুঝতে পারে যুদ্ধক্ষেত্রে জেতা মানেই রাজনৈতিক বিজয় নয়। ইরান প্রসঙ্গে একই বাস্তবতা নতুনভাবে দেখা যাচ্ছে, কারণ আজকের বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম, তাৎক্ষণিক তথ্য প্রবাহ এবং অর্থনৈতিক প্রতিক্রিয়া যুদ্ধের ফলাফলকে অনেক দ্রুত প্রভাবিত করে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা আরও গুরুত্বপূর্ণ। 2 দশক ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট সেখানে উপস্থিত ছিল। তালেবানকে সরানো গিয়েছিল, নতুন সরকার গঠন করা হয়েছিল, বিপুল অর্থ ব্যয় হয়েছিল, নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রত্যাহার করার পর সেই কাঠামো টিকতে পারেনি, কারণ স্থানীয় বাস্তবতা, সামাজিক শক্তি, রাজনৈতিক সংস্কৃতি এবং দীর্ঘমেয়াদী প্রতিরোধের মানসিকতাকে যথাযথভাবে বোঝা হয়নি। আফগানিস্তান দেখিয়েছে সামরিক নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক স্থিতিশীলতা এক জিনিস নয়। ইরানের ক্ষেত্রেও একই প্রশ্ন রয়েছে। যদি সামরিকভাবে আঘাত হানা হয়, তার রাজনৈতিক পরিণতি কে সামলাবে? ইরাক যুদ্ধ একই ধরনের শিক্ষা দেয়। 2003 সালে সাদ্দাম হোসেনের সরকারকে দ্রুত সরিয়ে দেয়া সম্ভব হয়েছিল। যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয়ী হয়েছিল, কিন্তু এরপর যে ক্ষমতার শূন্যতা তৈরি হয় তা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তোলে। সাম্প্রদায়িক সংঘাত, সশস্ত্র গোষ্ঠীর উত্থান, নতুন আঞ্চলিক শক্তির ভারসাম্যে পরিবর্তন, সব মিলিয়ে ইরাক যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত লাভের চেয়ে ক্ষতির প্রতীক হয়ে ওঠে। ইরানের সঙ্গে সরাসরি সংঘর্ষ হলে ইরাকের অভিজ্ঞতা আবার সামনে আসতে পারে, কারণ ইরানের প্রভাব ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেনে পুরো অঞ্চলে ছড়িয়ে আছে। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতি এই প্রেক্ষাপটে আলাদা করে আলোচনার দাবি রাখে। ট্রাম্প প্রায় দ্রুত সিদ্ধান্ত
উচ্চস্বরে হুমকি এবং নাটকীয় ভাষার মাধ্যমে কূটনৈতিক চাপ তৈরি করতে চান। কিন্তু যুদ্ধের বাস্তবতা এমন নয় যে শুধু হুমকি দিয়েই প্রতিপক্ষকে ভেঙে ফেলা যায়। যখন তিনি বলেন একটি পুরো সভ্যতা আজ রাতে ধ্বংস হয়ে যেতে পারে, তখন সেটি রাজনৈতিক বার্তা হলেও এর কৌশলগত প্রতিক্রিয়া থাকে। কারণ প্রতিপক্ষ তখন বুঝে নেয় ভয় দেখানো হচ্ছে নাকি সত্যিকারের আঘাত আসছে। পরের সিদ্ধান্ত বদলানো হয় তাহলে সেটি শক্তি প্রদর্শনের বদলে দ্বিধার প্রতীক হিসেবেও দেখা যেতে পারে। ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি তার ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি প্রবাহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই সংকীর্ণ জলপথ দিয়ে যায়। বিশ্বের মোট জ্বালানি সরবরাহের বড় অংশ এই পথের উপর নির্ভরশীল। ইরান যদি সরাসরি এই পথ বন্ধ নাও করে, কেবল অনিশ্চয়তা তৈরি করলেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যায়। এর প্রভাব সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে পড়ে। কারণ জ্বালানির দাম বাড়া মানে পরিবহন খরচ বেড়ে যাওয়া, খাদ্যদ্রব্যের দাম বাড়া, মুদ্রাস্ফীতি বাড়া এবং ভোটারদের অসন্তোষ বৃদ্ধি পাওয়া। এই জায়গাতেই ইরানের যুদ্ধনীতির মূল শক্তি। তারা জানে যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে হলে শত শত মার্কিন বিমান ভূপাতিত করা জরুরি নয়, বরং মার্কিন জনগণের দৈনন্দিন জীবনে অর্থনৈতিক চাপ তৈরি করাই বেশি কার্যকর। গ্যাসোলিনের দাম যদি দ্রুত বাড়ে, শেয়ার বাজার অস্থির হয়, ব্যবসায়িক আস্থা কমে, তাহলে যুদ্ধের পক্ষে রাজনৈতিক সমর্থন দ্রুত কমে যায়। ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান সব জায়গায় এই বাস্তবতা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে আরেকটি বড় সমস্যা প্রায়ই দেখা যায়, প্রাথমিক সামরিক সাফল্যকে রাজনৈতিক বিজয়ের পূর্বাভাস ধরে নেওয়া। যদি প্রথম দফার বিমান হামলায় কিছু ঘাঁটি ধ্বংস হয়, কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ওয়াশিংটনে অনেক সময় মনে হয় প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে। কিন্তু ইরানের মতো রাষ্ট্র বহু বছর ধরেই ছড়িয়ে থাকা প্রতিরক্ষা কাঠামো, ভূগর্ভস্থ স্থাপনা, বিকেন্দ্রীভূত সামরিক কমান্ড এবং বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে। ফলে প্রথম আঘাতের পরও তাদের প্রতিক্রিয়া দেওয়ার সক্ষমতা থাকে। ইসরায়েলের ভূমিকাও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল বহুদিন ধরেই মনে করে ইরানের পারমাণবিক সক্ষমতা আঞ্চলিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। তাই তেল আবিব চায় ওয়াশিংটন সরাসরি আরও শক্ত অবস্থান নিক। কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য প্রশ্ন হলো, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কতদূর পর্যন্ত নিজেকে জড়ানো হবে। কারণ ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ বাস্তব হলেও যুক্তরাষ্ট্রের বৈশ্বিক অর্থনৈতিক দায় অনেক বড়। একটি আঞ্চলিক যুদ্ধ দ্রুত বৈশ্বিক অর্থনৈতিক সংকটে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের বিরুদ্ধে যে সমালোচনা করা হয় তা হল তারা প্রায় প্রতিপক্ষের রাজনৈতিক সংস্কৃতি এবং কৌশলগত ধৈর্যকে অবমূল্যায়ন করেন। ইরানের ক্ষেত্রে এই ভুল আরও বড় হতে পারে, কারণ 1979 সালের পর থেকে ইরান বহিরাগত চাপের মধ্যে থেকেই রাষ্ট্রীয় কাঠামো পরিচালনা করছে। নিষেধাজ্ঞা, সামরিক হুমকি, আঞ্চলিক সংঘাত সবকিছুর মধ্যেও তারা রাষ্ট্রীয় সক্ষমতা ধরে রেখেছে। ফলে কেবল অর্থনৈতিক চাপ বা সামরিক প্রদর্শন দিয়ে দ্রুত নতি স্বীকার করানো কঠিন। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরু করা এবং যুদ্ধের লক্ষ্য নির্ধারণ করা এক জিনিস নয়। যুক্তরাষ্ট্র যদি বলে লক্ষ্য কেবল পারমাণবিক কর্মসূচি থামানো, তাহলে প্রশ্ন আসে, সীমিত হামলা কি সেই লক্ষ্য পূরণ করবে? আর যদি লক্ষ্য হয় রাজনৈতিক পরিবর্তন, তাহলে সেটি আরও জটিল। কারণ ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামো বহুমাত্রিক এবং বাইরের চাপ প্রায়ই অভ্যন্তরীণ ঐক্য বাড়িয়ে দেয়। ইতিহাস বলছে, বাহ্যিক আক্রমণের মুখে বহু রাষ্ট্রে জাতীয়তাবাদী প্রতিরোধ বাড়ে। এমনকি সরকার বিরোধী জনগোষ্ঠীর একটি অংশ তখন রাষ্ট্রের পক্ষে দাঁড়ায়। ফলে যে ধারণা থেকে কখনো মনে করা হয় যে সামরিক চাপ সরকার পতন ঘটাবে, বাস্তবে অনেক সময় উল্টো ফল বয়ে আনে। মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিও এই যুদ্ধে বড় ফ্যাক্টর। যুদ্ধের জনপ্রিয়তা যদি কম থাকে, তাহলে কংগ্রেস, মিডিয়া এবং নির্বাচনী রাজনীতি দ্রুত চাপ তৈরি করে। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচন সামনে থাকলে জ্বালানির দামই হয়ে উঠতে পারে প্রধান রাজনৈতিক সূচক। একজন মার্কিন ভোটার হয়তো মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্য নিয়ে ভাবেন না, কিন্তু পেট্রোল পাম্পে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হলে তিনি যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেন। এই কারণে বলা হয়, আধুনিক যুদ্ধের অন্যতম মাপকাঠি হল অর্থনীতি।
রণনীতি। ইরান জানে তাদের সামরিক ক্ষয়ক্ষতি হলেও যদি বিশ্ববাজারে অস্থিরতা বাড়ানো যায় তাহলে তা কৌশলগত সাফল্য, কারণ প্রতিপক্ষ তখন নিজের ভেতরেই চাপের মুখে পড়ে। ট্রাম্পের সামনে তাই মূলত দুটি পথ, একটি হলো আপোষ করে সীমিত রাজনৈতিক সমাধান খোঁজা, অন্যটি হলো সংঘাত বাড়িয়ে দীর্ঘমেয়াদী সামরিক উপস্থিতি তৈরি করা। প্রথম পথ বেছে নিলে সমালোচকরা বলবে তিনি পিছু হটে গেছেন। দ্বিতীয় পথ নিলে ঝুঁকি, একটি নতুন দীর্ঘ যুদ্ধ যার শেষ অনিশ্চিত। এই পরিস্থিতিতে কূটনীতি আবারও কেন্দ্রীয় হয়ে উঠছে, কারণ সামরিক শক্তি যতই বড় হোক, মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘর্ষ শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই ফিরে আসে। যুদ্ধক্ষেত্রে আঘাত, পাল্টা আঘাত, প্রতিরোধ, এসবের পরও স্থায়ী সমাধান রাজনৈতিক। অতএব যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধ হারল কিনা এই প্রশ্নের উত্তর এখনই নির্দিষ্ট নয়, কারণ যুদ্ধের ফল কেবল শুরু দিয়ে নির্ধারিত হয় না, বরং নির্ধারিত হয় শেষ পর্যন্ত কী রাজনৈতিক বাস্তবতা তৈরি হলো তা দিয়ে। তবে ইতিহাসের শিক্ষা স্পষ্ট, সামরিক শ্রেষ্ঠত্ব থাকলেই বিজয় নিশ্চিত হয় না। ভিয়েতনাম, আফগানিস্তান, ইরাক সব জায়গায় যুক্তরাষ্ট্র দেখেছে যুদ্ধের আসল পরীক্ষা শুরু হয় প্রথম হামলার পর। ইরান প্রসঙ্গে সেই পরীক্ষাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি যুক্তরাষ্ট্র দ্রুত বুঝতে পারে যে আঞ্চলিক শক্তির ভারসাম্য, জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক বাজার এবং জনমত সব কিছুকে একসঙ্গে বিবেচনায় নিতে হবে, তবে সংঘাত সীমিত রাখা সম্ভব। কিন্তু যদি অতিরিক্ত আত্মবিশ্বাস, ভুল গোয়েন্দা মূল্যায়ন এবং রাজনৈতিক তাড়াহুড়ো প্রাধান্য পায়, তাহলে এটি সত্যি আরেকটি দীর্ঘ কৌশলগত ব্যর্থতায় পরিণত হতে পারে। এ কারণেই বর্তমান পরিস্থিতি শুধু একটি সম্ভাব্য যুদ্ধ নয়, এটি আসলে মার্কিন বৈদেশিক নীতির সক্ষমতা, ধৈর্য, বাস্তবতাবাদ এবং ইতিহাস থেকে শিক্ষা নেয়ার ক্ষমতার পরীক্ষা। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।